শক্তি নির্বাচন পেছাতে পারবে না, নোয়াখালীতে প্রেস সচিব। আওয়ামী লীগ এনসিপি সমঝোতার প্রশ্ন অবান্তর, দাবি হাসনাতের। চট্টগ্রামে দুর্ঘটনার কবলে পুলিশ বহনকারী বাস, আহত অন্তত 25। উঁচু রাস্তা থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এবং কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন, নেই রাতে থাকার সুযোগ। যাত্রী সংকটে জাহাজ না চালানোর সিদ্ধান্ত মালিকপক্ষের। স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। কোন শক্তি ফেব্রুয়ারির নির্বাচন পেছাতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন 15ই ফেব্রুয়ারির আগেই হবে বলে জানান তিনি। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের গণমাধ্যমে কথা বলেন প্রেস সচিব। এ সময় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ মতের কথা বলছেন, তবে যে সিদ্ধান্ত সবচেয়ে ভালো সেটাই করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বলেন, আগামী 13 নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ জানাবেন। এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে দূরত্বের বিষয়টিও ঠিক নয়। বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকেই শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবেই সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত, বিশেষ করে এনসিপির কাছে। বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয়। সংস্কার প্রস্তাব না মানলে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে খুলনায় সম্প্রীতি সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর আজকের মধ্যেই সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করতে সরকারকে আহ্বান জানান দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিস্তারিত প্রতিবেদনে। প্রথমবার খুলনার ডুমুরিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামী সম্প্রীতি সম্মেলন, যেখানে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে ঢাক, তবলা, কাঁসা সহ নানান বাদ্যযন্ত্র নিয়ে হাজারো সনাতন ধর্মাবলম্বী যোগ দেন সম্মেলনে। পরে সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মিয়া গোলাম পরওয়ার বলেন, 54 বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে ক্ষমতায় গেছে বিভিন্ন দল, অথচ তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। এ সময় নভেম্বরের মধ্যে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। আমরা বলেছি, জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কুমিল্লার 14 গ্রামে নিজের নির্বাচনী এলাকায় কেন্দ্র পরিচালক সমাবেশে অংশ নেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে, এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার
একটি অপকৌশল। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত আদেশ জারি করতে সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানীতে মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিবেশ তৈরি হবে না। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে। শামীমা রহমান শাম্মী, এখন। চট্টগ্রামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দায়িত্ব পালনে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 পুলিশ সদস্য। দুপুর 2:30টার দিকে দামপাড়া পুলিশ লাইনে এই দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে 12 জনকে চট্টগ্রাম মেডিকেল ভর্তি করা হয়েছে, বাকিদের পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় দুপুরে প্রায় 50 জন পুলিশ সদস্যকে নিয়ে বাসটি দামপাড়া থেকে রওনা হয়। তারা সবাই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুলিশ লাইনের ভেতরে উঁচু রাস্তা থেকে নিচে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাসটি। পরে সড়কের পাশে দেয়ালে ধাক্কা লাগিয়ে এতে আহত হন অন্তত 25 জন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। দুর্ঘটনা কবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে। সামনে পুলিশের গাড়ি একটা ছিল আর একটা প্রাইভেট ছিল। আমি বললাম গাড়ি ব্রেক হইতেছে, উপরের থেকে ঢালের থেকে আর উপরের থেকে ঢালে নামতে আছে। নামার পরে সর্বোচ্চ 200-300-200 গজ 200-250 গজের পরে যে আর ব্রেক নেই। পরে মানুষ বাঁচাতে যাই আমি ওয়ালের লগে মারলাম। সময় আমাদের ফোর্স তো ওইখানে সবাই মিলে গাড়ি নিয়ন্ত্রণ হারায় ব্রেক ফেল করছে। তো ওই জন্য এক একজন এক এক ফোর্স এক এক দিকে বাঁচার জন্য করছে। তো কেউ হাতে ব্যথা কেউ পায়ে ব্যথা লাগছে আর কি। গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বেলা 2:30টার দিকে বগিটি লাইনচ্যুত হয়। এতে বন্ধ আছে একটি লাইনে ট্রেন চলাচল। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেল লাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হয়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেছে। ট্রেনটি উদ্ধারের আগ পর্যন্ত ময়মনসিংহের সাথে ঢাকার একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কাল থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ থাকলেও যাত্রী সংকটে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। নভেম্বরে প্রবাল দ্বীপটিতে রাতে থাকার অনুমোদন নেই, যে কারণে পর্যটকদের আগ্রহে ভাটা পড়েছে। তবে ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সুযোগ রয়েছে। মন্তোষ পেতকের প্রতিবেদন। বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন। পর্যটকদের দাবি, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখানে আপনি গিয়ে টাইম স্পেন্ডের জন্য যাবেন। সো এই টাইমটা আসলে তারা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। এটা মোটেও অবশ্যই ভালো না। ওইখানে গিয়ে যদি আমরা পার্সোনালিটি স্পেন্ড করতে না পারি সময়, ওইখানে আমরা নিজেদের মতো থাকতে না পারি, সময় কাটাতে না পারি, যাবো আবার চলে আসবো, আবার রেজিস্ট্রেশন করতে হবে, ওইখানে সর্বোচ্চ 2-3 ঘন্টা সময় পাবো। এই 2-3 ঘন্টা সময় তো একটা মানুষের রেস্ট করতেই চলে যায়। এ অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজ মালিকেরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই কক্সবাজার শহরের যে স্থান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা, সেই নুনিয়ারচরা জেটি ঘাট প্রায় জনশূন্য। একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই জাহাজ যাত্রার কোনো নিরাপত্তা প্রস্তুতিও। নভেম্বরের দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্তটা, এটা বলতে গেলে একটা তামাশা করছে পর্যটন শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে এবং ট্যুরিস্টদের সাথে। রাত যাপনের সুযোগ দিলেই তবেই সম্ভব, এটাই বাস্তবসম্মত। আমরা চালাইতে চাইলে তো পাবো না, ট্যুরিস্টরা তো যাবে না।
সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস রাতযাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার 9 মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেয়া হয়েছে 12টি কঠোর নির্দেশনা, যার মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা, রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নভেম্বর মাস পর্যটকরা দিনে গিয়ে জাহাজে দিনে ফিরে আসবে। জাহাজ ছাড়বে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়াছড়া যে BIWTA ঘাট আছে সেখান থেকে ছাড়বে। এখান থেকে এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সেখানে জাহাজ ঘাটে BIWTA ঘাটের ওখানেই টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি ওখানে, এবং আপনার সেন্ট মার্টিন দ্বীপেও সেখানে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নভেম্বরে জাহাজ না চলায় আপাতত পর্যটন মৌসুমের শুরুটা ম্লান হতে যাচ্ছে সেন্ট মার্টিনে। তবে ডিসেম্বর থেকে পর্যটকরা গেলে আবারও 2 মাসের জন্য জমে উঠবে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপের পর্যটন ব্যবসা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। মাছ ধরায় নিষেধাজ্ঞা কাটার পরও কাটছে না ইলিশের খরা। বাজারে ইলিশের দামের পারদ কেবল চড়ছেই। নিষেধাজ্ঞার আগের তুলনায় বর্তমান বাজার দর বেড়েছে 300 থেকে 400 টাকা। দাম বেড়েছে চাষের মাছেরও। এদিকে বাজারে শীতকালীন সবজির ভালো সরবরাহে কমতে শুরু করেছে দাম। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাজারে সামুদ্রিক মাছ না আসায় বরগুনায় বেড়েছে রূপালী ইলিশের দাম। সপ্তাহ ব্যবধানে বিষখালী ও পায়রা নদীর ইলিশের দাম বেড়েছে কেজিতে 300 থেকে 400 টাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে গেলেও সমুদ্র উত্তাল থাকায় ফিরে এসেছেন। ফলে ইলিশের সরবরাহে দেখা দিয়েছে ঘাটতি, তাতেই বাড়ছে দাম। বর্তমানে 300 থেকে 350 গ্রামের ইলিশ প্রতি কেজি 1100 টাকা, 700 থেকে 800 গ্রামের ইলিশ 2000 থেকে 2200 টাকা এবং 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ 2500 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সব ধরনের মাছের দামও 40 থেকে 60 টাকা বেড়েছে। গত 4 থেকে 5 দিন আগে যে মাছ কিনছি 750 টাকা, আজকে সেই মাছ 1150, 1200 টাকা। ঘরগাঙ্গে মাছ নাই, যার জন্য মাছের দাম অনেক বেশি। স্বাদ অনুসারে সাধ্য মেটানো আসলে কঠিন। ইলিশ মাছ তো মানে যেগুলো ছোট এগুলো 1100, 1200, তারপরে মানে 800 টাকার নিচে বাজারে কোনো ইলিশ মাছ নাই। 700-800 গ্রাম 2200, 2000 টাকা কেজি নিলাম। খুচরা বিক্রিটা 2100 থেকে 2200। বগুড়াতেও বাজারের থলেতে ইলিশ তুলতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সরবরাহের অজুহাতে এখানেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। তবে সরবরাহ বেড়েছে দেশীয় মাছের। পুঁটি, ট্যাংরা ও কইয়ের মতো মাছ 300 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 2 সালের মধ্যে আমদানি নামে যাবে, দামও একটু কমে যাবে, প্রচুর দাম কমে যাবে মাছ নামলে। দেশি মাছের অনেক সরবরাহ, অনেক দামও কম, অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। দরদাম এখন কমই আছে, দেশি মাছের সুপ পাওয়া যাচ্ছে, এজন্য দেশি মাছটা এখন কম টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামের বাজারে কমেছে দাম। ফুলকপি সপ্তাহখানেক আগে কেজি প্রতি 250 থেকে 300 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। 100 টাকায় বিক্রি হওয়া বাঁধাকপির দাম এখন 80 টাকা। 40 টাকা কমে শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। টমেটোর কেজি প্রতি দরও 100 টাকা। সাপ্তাহিক ছুটির দিনে সিলেটে দাম কমেছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির। ব্রয়লার মুরগির দাম 15 টাকা কমে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকায়। দেশীয় মোরগ কেজি প্রতি 600 টাকা এবং লেয়ার মোরগ প্রতি পিস 600 টাকায় বিক্রি হচ্ছে। খাসির দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে গরুর মাংসের দাম। এদিকে মেহেরপুরে গত 1 মাসের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। কয়েকদিনের ব্যবধানে মোটা চাল সহ সব ধরনের চালের দাম কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও আটার দাম কেজি প্রতি 5 টাকা বেড়েছে। প্রত্যয় দাস, এখন।
যশোর নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে দাইতলা ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একজনের কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় বিজিবি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৭৩৫ গ্রাম, যার বাজার মূল্য ১,২৬ লাখ টাকার বেশি। সাভারের আশুলিয়ায় এআর মন্টুর নামে এক নাট্য অভিনেতার বাসভবনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ সহ বিভিন্ন মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় মন্টুর ছেলে সহ ৪ জনকে আটক করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়দের দেয়া খবরে বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার গাজীর জট মাটির মসজিদ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 33 রাউন্ড শটগান সহ বিপুল আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ করা হয়। রাজশাহীর বাঘায় চরের জমি দখলকে কেন্দ্র করে গুলি করে প্রকাশ্যে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা। শুক্রবার উপজেলার চর খানপুরের বাজারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। এ সময় একাত্মতা জানিয়ে মানববন্ধনে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে কুষ্টিয়ার কাঁকন বাহিনীর লোকজন কানপুর চাঁদপুর চরের লোকদের সাথে বিবাদে জড়াচ্ছেন, যাতে গত ২৮ অক্টোবর চরে খড়কাটা ও জমি দখল নিয়ে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও মামলা নিয়ে গড়ি মসজিদে বিভিন্ন চরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পুনরায় চালুর দাবিতে অনুষ্ঠিত হয়েছে বাকসু ডায়ালগ। শুক্রবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাকসু নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, ছাত্র প্রতিনিধি না থাকায় আবাসন সংকট, শিক্ষা ব্যয় নিয়ন্ত্রণ, উন্নত ডাইনিং সুবিধা সহ বিভিন্ন সংকটে শিক্ষার্থীরা। এই অবস্থায় দ্রুত নির্বাচনের দাবি জানান শিক্ষার্থীরা। সারা দেশে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে রাজশাহীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ সহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে রাজশাহীর সাহেববাজারের 0 পয়েন্টে গোলাপী সড়কে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সংগঠন। শোভাযাত্রাটি ঢাকা থেকে শুরু হয়ে রাজশাহী ও খুলনায় মোট 17টি স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন তারা। এ সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সার বিজয়ী যোদ্ধা, সংগঠক ও সংস্কৃতিজনরা শোভাযাত্রায় অংশ নেয়। পরে সারা দেশে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ করা হয়। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।